ওকে, আজকের ক্লাসটা শুরু করি তাহলে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি বিবিএ ভিশন কোচিং এর পক্ষ থেকে তানভীর রয়েছি তোমাদের সাথে। আজকে আমি প্রথমে, তোমরা যে বিবিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো এক একজন কিন্তু এক এক কলেজ থেকে, এবং ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সারা বাংলাদেশে কিন্তু অনেক কলেজ আছে, এবং সবগুলো কলেজের ডিপার্টমেন্ট ভিত্তিক সিলেবাস কিন্তু একই। অর্থাৎ তুমি যদি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হও বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্ট অথবা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তুমি যেই ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট হও না কেন, সারা বাংলাদেশে যত ন্যাশনাল আন্ডারে কলেজ আছে সবগুলো সিলেবাস একই। এবং এই বিবিএ তে নতুন কিছু পরিবর্তন আছে এসএসসি ইন্টারের সাথে। যেমন এখানে কিন্তু কিছু জিনিস তোমাকে পুরোটা ইংরেজিতে লিখতে হবে। আমরা বিবিএ পড়ার আগে এসএসসি ইন্টারের সময় কিন্তু অনেক কিছু বাংলায় লিখেছি, অ্যাকাউন্টিং এর অঙ্ক বাংলায় করেছি, এখন কিন্তু তোমাকে সেগুলো ইংরেজিতে করতে হবে। আর এর সব থেকে মেইন যে প্রবলেমটা হলো যে আমরা আহ, যেহেতু ইংরেজিতে পড়তে হবে, অনেকেই শব্দের ওয়ার্ড মিনিং গুলো জানি না। এই জন্য পড়তে কিন্তু আমাদের একটু প্রবলেম হতে পারে। তো সবার আগে আমাদের সাবজেক্ট গুলো জানতে হবে, যে আসলে আমাদের এখানে কি কি সাবজেক্ট আছে, ডিপার্টমেন্ট ভিত্তিক কি কি সাবজেক্ট আছে সবগুলো জানতে হবে। এখানে পরীক্ষা সিস্টেম কি, কিভাবে তোমাকে এই বিবিএ তে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা কত মার্কের হবে, কলেজে কোনো টেস্ট পরীক্ষা বা ইন কোর্স পরীক্ষাটা হবে কিনা। হ্যাঁ, এই সব বিষয়গুলো আমাদেরকে এখানে জানতে হবে। আরো জানতে হবে যে লেখার টেকনিক, তুমি এসএসসি ইন্টারে যেভাবে লিখেছো এখানে সেইভাবে লিখলে মার্কস পাবা, নাকি এখানে লেখার টেকনিকটা তোমাকে কিছুটা পরিবর্তন করতে হবে। অনেক কিছু আমরা শিখবো। ইভেন আমাদের বিবিএ বিষয়ে আমরা কিভাবে ক্লাস নেই, আমরা কিভাবে তোমাদেরকে গাইড করব, আমাদের বিবিএ বিষয় থেকে কি কি জিনিস তোমরা শিখবা, এইসব বিষয়গুলো আজকে তোমরা জানতে পারবা। এবং পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন গুলো কেমন হয়, যে পরীক্ষার কোশ্চেন কি সব ইংলিশে আসে নাকি সব বাংলায় আসে, বিগত বছরের প্রশ্নগুলো পড়লে কি পরীক্ষায় কমন পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। এবং তোমাদের থেকে প্রশ্ন নিব, তোমাদের যা যা প্রশ্ন আছে সবকিছু সম্পর্কে আজকে আলোচনা হবে। আমাদের বিবিএ ভিশন কোচিং থেকে প্রতি বছর আমরা হাজার হাজার স্টুডেন্ট অনলাইনে পড়াই সারা বাংলাদেশ থেকে, এবং এখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট করিয়ে দিই স্টুডেন্টদেরকে। হ্যাঁ, যাতে সে তার ডিপার্টমেন্টে এমন যাতে না হয় যে অফলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে, অনলাইন ক্লাস করে শেখা যায় কিনা এরকম যাতে কোনো প্রশ্নই না আসে। তো আমরা অনলাইন ক্লাসগুলো সেইভাবেই নিয়ে থাকি যাতে একটা স্টুডেন্ট খুব সহজভাবে বুঝতে পারে। কারণ এটা আমরাও জানি যে অনলাইন ক্লাস সবসময় মনোযোগ থাকে না, মনোযোগ নষ্ট হয়ে যায়, বা ঠিক মতো পড়ায় পড়া বাসায় প্র্যাকটিস গুলো করা হয় না, অনেক ধরনের প্রতিকূলতা থাকে। তার মধ্য থেকে কিভাবে সব থেকে ভালো রেজাল্ট করা যায় সেই দৃষ্টান্ত বিবিএ ভিশন কোচিং সেন্টার প্রতি বছরে দিয়ে যাচ্ছে। কারণ শুধু অনলাইন ক্লাস করে অনেক স্টুডেন্ট ডিপার্টমেন্টে ফার্স্ট হচ্ছে, এরকম নজির বিবিএ ভিশন কোচিং এ আছে। ইনশাল্লাহ তোমাদের মধ্য থেকেও এরকম স্টুডেন্ট বের হয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা। হুম। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে কয়টি ক্লাসে সবাই জয়েন হতে পারবে। আমরা প্রথম দিকে কয়েকটা ক্লাস সবার জন্য ফ্রি দিব। 3 থেকে 5টা ক্লাস আমরা সব স্টুডেন্টদের জন্য ফ্রি দিব। এটা তোমরা লিঙ্ক শেয়ার করে দিতে পারবা তোমাদের ফ্রেন্ড সার্কেল সব গ্রুপে। ইভেন আমাদের বিবিএ ভিশন অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, বিবিএ ভিশন ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমরা এই ক্লাসগুলো দিয়ে দিব। সেখান থেকেও স্টুডেন্টরা করতে পারবে। এবং আজকের যে ক্লাস, এটা টোটাল রেকর্ড ভিডিওগুলো আমরা আমাদের গ্রুপে পোস্ট করে দিব, তোমরা এটা বারবার আবার দেখতে পারবা। ঠিক আছে? তো তোমাদের আমি একটু বলে দিই যে তোমাদের সাবজেক্ট গুলো কি কি, এবং পরীক্ষার প্যাটার্ন বা ডিটেলস সবকিছু সম্পর্কে আমি একটু আলোচনা করি। প্রথমে আমি চলে আসি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়তেছো তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, যারা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাদের আমাদের সিলেবাসটা আগে জানতে হবে, যে আমাদের সাবজেক্ট গুলো কি কি। তোমরা দেখো যে তোমাদের এখানে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হচ্ছে একটা সাবজেক্ট। এটার কোড নাম্বারটা দেওয়া আছে, কোড নাম্বার মুখস্থ করার কিছু নাই, এটা তোমার না জানা থাকলেও চলবে। বাট যখন পরীক্ষার রুটিন দেয় তখন এটা কাজে লাগে। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, এটাই 100 মার্কস, এবং এটার হচ্ছে 4 ক্রেডিট। এখন কিন্তু ক্রেডিট সিস্টেম, প্রত্যেক 100 মার্কের জন্য 4 ক্রেডিট, মানে প্রত্যেক 25 মার্কের জন্য 1 ক্রেডিট বলা হয়। অর্থাৎ ভার্সিটি লেভেলের ক্লাসগুলো সব ক্রেডিট সিস্টেমে হয়। অর্থাৎ তুমি যদি শুধু বাংলাদেশে না, তুমি যদি বাইরের দেশে পড়তে যাও তাও দেখবা ওইখানেও ক্রেডিট সিস্টেম আছে। অর্থাৎ কেউ বাংলাদেশে দেখা যাচ্ছে 2 বছর পড়লো, সে এরপরে সে বিদেশ যেতে চায়, তাহলে ক্রেডিট ট্রান্সফার করে এখানে সে কতটুকু পড়েছে তারপর থেকে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে। এখনকার পড়াশোনা সব ক্রেডিট ভিত্তিক। তো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা হচ্ছে টোটালি ম্যাথ সাবজেক্ট একটা, টোটালি ম্যাথ। এর মধ্যে প্রায় 10টা চ্যাপ্টারের মতো অঙ্ক করতে হবে। কোন কোন 10টা চ্যাপ্টার সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব।
তারপরে এবং কিছু থিওরি আছে, সেই থিওরিও তোমাকে পড়তে হবে ম্যাথের পাশাপাশি। প্রিন্সিপাল অফ ফিনান্স এটাও একটা ম্যাথ সাবজেক্ট। প্রিন্সিপাল অফ ফিনান্স এটা তোমার জন্য ম্যাথ সাবজেক্ট। এখানেও ম্যাথের পাশাপাশি তোমাকে ইম্পর্টেন্ট থিওরি গুলো পড়তে হবে। এটাও 100 মার্কসের এবং এটাও 4 ক্রেডিট। বলেছি প্রত্যেক 25 মার্কের জন্য একটা করে ক্রেডিট ধরা হয়। এরপরে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আছে, এটা থিওরি সাবজেক্ট, এখানে কোনো ম্যাথ নাই। প্রিন্সিপাল অফ মার্কেটিং এটাও থিওরি সাবজেক্ট। তারপরে হচ্ছে বিজনেস ম্যাথ। আচ্ছা, আচ্ছা, বিজনেস ম্যাথ, এই বিজনেস ম্যাথটা তোমাদের নাই। তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি। এখানে থাকবে তোমাদের হচ্ছে হিস্ট্রি। এখানে থাকবে তোমাদের হচ্ছে হিস্ট্রি, এটাও 100 ম্যাথ। এখানে বিবিএস লেখা, এটা বিবিএ হবে, এটা হবে বিবিএ। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের হিস্ট্রি থাকবে, এটা 100 মার্কের এবং এটা হচ্ছে 4 ক্রেডিট। এবং ইকোনমিক্স এটা 100 মার্কের, এটাতে 4 ক্রেডিট। এই হচ্ছে তোমাদের সাবজেক্ট গুলো। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছো যারা, তাদের সাবজেক্ট। যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছো তাদেরও কিন্তু এই সেম সাবজেক্ট গুলোই পড়তে হবে। যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছো, ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলো সেম সাবজেক্ট। ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলো একটু আলাদা। ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের ফিনান্স সাবজেক্টটা নাই, এই ফিনান্স সাবজেক্টটা তাদের নাই, অর্থাৎ একটা ম্যাথ সাবজেক্ট তাদের কমে গেল। তাদের আছে ইন্ট্রোডাকশন টু বিজনেস, একটা থিওরি সাবজেক্ট আছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। এবং যারা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের আবার ইকোনমিক্সটা নাই। এই ইকোনমিক্স তারা সেকেন্ড ইয়ারে গিয়ে পাবে, ইকোনমিক্সটা নাই, তাদের আছে আইসিটি, কম্পিউটার আছে। এই হচ্ছে 4টা ডিপার্টমেন্টের সিলেবাস। আমি এই সিলেবাস গুলো তোমাদেরকে দিয়ে দিব, সব ডিপার্টমেন্টের সিলেবাস আমার কাছে আছে, আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে এই বিবিএস এর একটা সিলেবাস ছিল, বাট বিবিএ এর কি কি সাবজেক্ট সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম যে কোন কোন সাবজেক্ট আছে তোমার বিবিএ তে। এখন আসি, এই সাবজেক্ট গুলো তোমাকে যে পড়তে হবে কোনটাতে কোনটাতে কি কি প্রবলেম হতে পারে। যেমন অ্যাকাউন্টিং সাবজেক্ট যখন তুমি পড়বা, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট যখন তুমি পড়বা, এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের মধ্যে ম্যাথও পড়তে হবে, থিওরি পড়তে হবে। এই ম্যাথগুলো কিন্তু সব ইংরেজিতে পড়তে হবে, সব ইংরেজিতে করতে হবে। অর্থাৎ আমি যদি একটা লেকচার শিট তোমাকে দেখাই, এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার শিট। এই লেকচার শিটে দেখো, এই যে অঙ্কগুলো কিন্তু সব ইংরেজিতে দেওয়া। এখন তুমি যদি বাংলায় করতে যাও তাহলে কিন্তু হবে না, সব ইংরেজিতে করতে হবে। তো ইংরেজিতে করতে গেলে আগে পড়ে তো বুঝতে হবে যে আসলে কি বলতেছে অঙ্কে। পড়ে না বুঝলে তো হবে না, তখন এইটাই প্রবলেম ফেস করতে হয়। এই জন্য যে কাজটা করতে হবে, বিবিএ ভিশন থেকে আমরা একটা ওয়ার্ড মিনিং এর শীট দিয়ে দিই। একটা ওয়ার্ড মিনিং এর শীট দিয়ে দিই যে সারা বই থেকে বাছাই করে, সারা বই থেকে বাছাই করে কি কি শব্দ আমাদেরকে জানতেই হবে, যেটা জানলে আমরা অঙ্ক পড়ার সময় ইজিলি পড়ে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, স্বপন বলতেছে ভাইয়া ইফেক্টিভ ফ্রম 19-20, আচ্ছা ওই 9-10। ইফেক্টিভ ফ্রম যেটা লেখা আছে ওইটা হচ্ছে, এখানে যে ইফেক্টিভ ফ্রম 9-10 না, এটা হচ্ছে 2017 থেকে হবে, 2017 থেকে। অর্থাৎ এটা হচ্ছে আগের তো, যার কারণে এখানে ওই যে 9-10 লেখা আছে, কিন্তু তোমার সাবজেক্ট গুলো যেটা সেটা হচ্ছে এইটা। তোমার ডিপার্টমেন্টের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো হচ্ছে এই সাবজেক্ট গুলো যেগুলো আমি বলেছি, আইডেন্টিফাই করে দিয়েছে যেগুলো। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ওয়ার্ড মিনিং গুলো আমি এই শীটের মধ্যে, এটা তোমাদেরকে আমি দিয়ে দিব। যারা যারা এটা নিতে চাও আমি তোমাদেরকে দিয়ে দিব ওয়ার্ড মিনিং। এখানে সব বিষয়গুলো নিয়ে দেওয়া আছে, যেমন ক্যাটাগরি করা আছে। এ ক্যাটাগরিতে যে ওয়ার্ড মিনিং গুলো লাগবে, বি ক্যাটাগরিতে যেগুলো লাগবে, সি ক্যাটাগরিতে যেগুলো লাগবে। হ্যাঁ, এভাবে সব ওয়ার্ড মিনিং গুলো, খুব বেশি নেই, মাত্র 2 পেজের মধ্যে আমি ওয়ার্ড মিনিং গুলো দিয়ে দিয়েছি। এই কয়টা পড়লেই হবে, এই কয়টা পড়লেই তোমার অঙ্ক পড়ার সময় আর কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ। তাহলে এইগুলো তোমাকে আগে জানতে হবে। যেমন আমরা আগে শিখেছি দেনাদার, তো দেনাদারের ইংরেজি কি? অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে এটা তোমাকে জানতে হবে যে দেনাদারের ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। পাওনাদারের ইংরেজি কি? অ্যাকাউন্টস পেয়েবল। বিজ্ঞাপন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। অগ্রিম বেতন, অ্যাডভান্স স্যালারি বা প্রিপেইড স্যালারি, এই ওয়ার্ড মিনিং গুলো তোমাকে জানতে হবে, একদম শিখে ফেলতে হবে। তো এইগুলো দিব। এবং আর একটা মেইন প্রবলেম হয় যারা সায়েন্স বা আর্টস ডিপার্টমেন্ট থেকে আসে, কোনগুলো সম্পদ কোনগুলো দায় এই বিষয়গুলো তারা জানে না। হ্যাঁ, এই জন্য লিস্ট করে দিয়েছে কোনগুলো স্থায়ী সম্পদ, নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। এখানে বাংলা সহ দেওয়া আছে। কোনগুলো চলতি সম্পদ এগুলো মুখস্থ করতে হবে। কোনগুলো ইনকাম, ইনকাম কোনগুলো সেই এন্ট্রি গুলো মুখস্থ করতে হবে। এক্সপেন্স কোনগুলো সেগুলো মুখস্থ করে ফেলতে হবে।
তারপরে লাইবিলিটিস, লাইবিলিটিস মানে হচ্ছে দায়, দায় কোনগুলো, একটা আছে লং টার্ম দীর্ঘমেয়াদী দায়, একটা হচ্ছে চলতি দায়। হ্যাঁ, কি কি সব লিস্ট করে দিছি, এইগুলো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বিবিএ ভিশন নামে, তোমরা এটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারো। বিবিএ ভিশন নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে অনেক ফ্রি ক্লাস আমরা দিয়ে থাকি। ইভেন আজকের যে ক্লাসটা হচ্ছে সেটাও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে, ওখান থেকে সরাসরি লাইভ দেখতে পারবা। এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বিবিএ ভিশন নামে, তোমরা এখান থেকে অনেক বেসিক ক্লাস তোমরা পেয়ে যাবা। এখানে তোমরা, আমাদের প্রায় 50,000-এর উপরে সাবস্ক্রাইব আছে, তোমরাও চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এখানে প্রতিনিয়ত ভিডিও আমরা আপলোড করি। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট ভিডিও এখানে তুমি অ্যাকাউন্টিং এর ভিডিও পাবা, ম্যানেজমেন্টের পাবা, মার্কেটিং এর পাবা, হিস্ট্রির পাবা, অনেক ভিডিও এখানে দেওয়া হয়। তো সেগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে, এবং যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, সো এই ক্লাসগুলো তুমি এখান থেকে করে ফেলতে পারো। এবং আহ, যারা হচ্ছে আমার আইডির সাথে অ্যাড নাই, তারা আমার আইডির সাথে অ্যাড হয়ে নিতে পারো। তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, বিবিএ ভীষণ তানভীর স্যার নামে, দেখো বাংলায় লেখা আছে বিবিএ ভীষণ তানভীর স্যার। তো এইটাতে মেসেঞ্জারে তোমরা অ্যাড হয়ে নিতে পারো, যে কোনো প্রবলেম হলে আমাকে এখানে নক করলেই পাবা অথবা কল দিলেই পাবা। ঠিক আছে, বিবিএ ভীষণ তানভীর স্যার, এখানেও আমি অনেক ক্লাস দিয়ে থাকি। তো এখান থেকেও ক্লাসগুলো তুমি চাইলে করতে পারবা। এই যে এখানে একটা ক্লাস দিয়েছিলাম, সো আরো অনেকগুলো ক্লাস দিয়ে থাকি, এখান থেকেও করতে পারবো। এবং যে কোনো প্রবলেম হলে আমার আইডিতে নক করলেই হবে। ঠিক আছে, বাংলায় লেখা আমার আইডিটা বিবিএ ভিশন তানভীর স্যার। আচ্ছা, এবার আমরা সাবজেক্টের বিষয়গুলো জানলাম, যে কি কি সাবজেক্ট আমাদের পড়তে হবে। আমাদের 6টা সাবজেক্ট পড়তে হবে। পরীক্ষার বিষয়টা আমি বলি, কলেজে 2টা ইনকোর্স পরীক্ষা হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ইনকোর্স পরীক্ষা কি? ইনকোর্স পরীক্ষা হচ্ছে যে কলেজে 15 মার্কের একটা পরীক্ষা নিবে, যতটুকু পড়াবে এরকম 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টারের উপরে কলেজে পরীক্ষা নিবে 15 মার্কসে। এই 15 মার্কসে 2টা পরীক্ষা নেবে 2বার। অর্থাৎ দেখা যাচ্ছে প্রথম দুই দুই তিন মাস পরে একটা নিল, আবার তারপরে 2-3 মাস পরে একটা নিল। আর তার এই 15-15 30 মার্কের পরীক্ষা নেবে, 30 মার্কের পরীক্ষা নিয়ে এটা গড় করে ফেলবে। অর্থাৎ মনে করো প্রথম 15তে তুমি 10 পাইলা, পরের 15তে তুমি 12 পাইলা, তাহলে এই দুইটা গড় করে 2 দিয়ে ভাগ করে যে মার্কসটা হবে সেই মার্কসটা তোমাকে তারা দিবে। অথবা 2টা পরীক্ষার মধ্যে যেটা ভালো মার্কস থাকে ওইটাই তারা দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে ধরো 15-র মধ্যে তোমাকে টার্গেট নিতে হবে তুমি যাতে 12, 13, 14 এরকম পাও। আর 5 মার্কের হচ্ছে অ্যাটেন্ডেন্স, এই হচ্ছে কলেজে 20 মার্ক। 15 মার্কের পরীক্ষা, 5 মার্কের অ্যাটেন্ডেন্স, এই হচ্ছে 20 মার্ক। আর বাকি 80 মার্কের হচ্ছে ফাইনাল পরীক্ষা। বাকি 80 মার্কের ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষাটা হবে 3টা ক্যাটাগরিতে, 3টা ক্যাটাগরি না, মানে 3টা পার্টে। একটা হচ্ছে পার্ট এ, একটা হলো পার্ট বি, আর একটা হলো পার্ট সি। এ পার্টে হচ্ছে শর্ট কোশ্চেন থাকে, 1 মার্কের কোশ্চেন। 12টা কোশ্চেন থাকে, তোমাকে 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, এক একটা 1 মার্ক করে। এক একটা 1 মার্ক করে, 12টা কোশ্চেন থাকে, 10টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ধরো এ পার্টে হচ্ছে কোশ্চেন থাকে 12টা, তোমাকে অ্যান্সার করতে হবে 10টা, এবং প্রতিটা হচ্ছে 1 মার্ক করে। বি পার্টে এখানে 8টা কোশ্চেন থাকে, 8টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে হলো 5টা, প্রতিটা 4 মার্ক করে, এখানে হচ্ছে 20 মার্ক। আর সি পার্টে এখানেও 8টা কোশ্চেন থাকে, 8টা থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, এখানে 5 10-এ 50 মার্ক, এক একটা 10 মার্ক করে। এই হচ্ছে তোমার 80 মার্কের, এই হচ্ছে তোমার 80 মার্কের ফাইনাল পরীক্ষা। এবার এই 80 মার্কের ফাইনাল পরীক্ষা, এখন আমাদের তো অনেক সময় গ্রেড জানতে হয়। আমাদের ওই যে A+, A- এরকম গ্রেড আছে না, এসএসসি ইন্টারের সময় তোমরা গ্রেড শিখেছো। ঠিক আছে, যে কোন কত মার্কস পাইলে কোন গ্রেড হয়, সেই বিষয়টাও আমাদের জানতে হবে, যে কত মার্কস পাইলে কোন গ্রেড হয়। এখন তোমরা যেরকম এসএসসি ইন্টারের সময় দেখেছো যে প্রতি 10 মার্কে একটা করে গ্রেড চেঞ্জ হয়, প্রতি 10 মার্কে একটা করে গ্রেড চেঞ্জ হয়। এখন কিন্তু প্রতি 10 মার্কে গ্রেড চেঞ্জ হয় না, এখন হচ্ছে প্রতি 5 মার্কে গ্রেড চেঞ্জ হয়। যেমন এখানে আমি গ্রেডটা দেখাচ্ছি, দেখো যে এখন পাস মার্ক হচ্ছে 40-এ, মানে 40-এর নিচে পাইলে তুমি ফেল।
এই যে দেখো লাস্টে 40-এর নিচে পাইলে তুমি ফেল। তুমি যদি 40 থেকে 45 পাও, তার মানে তুমি হচ্ছে ডি পাইলে, ডি। এটা হচ্ছে 2.00। যদি তুমি 46 থেকে 50 পাও, মানে 40 থেকে একটা হচ্ছে 40 থেকে 44, আর একটা হচ্ছে 45 থেকে 50, তাহলে তুমি সি পাইলা, এটা হচ্ছে 2.25। তারপরে 55 পর্যন্ত হচ্ছে সি প্লাস, তারপরে হচ্ছে 60 পর্যন্ত বি মাইনাস, 65 পর্যন্ত বি, 70 পর্যন্ত বি প্লাস, 75 পর্যন্ত এ মাইনাস, এরপরে 80 পাইলে এ, 80-র উপরে পাইলে তোমার হচ্ছে এ প্লাস। তাহলে 80 বা তার বেশি পাইলে তুমি এ প্লাস পাবা, এ প্লাসে হচ্ছে 4.00। আর 80-র নিচে পাইলে 3.75, এটা হচ্ছে এ। তার মানে দেখো প্রতি 5 মার্কের জন্য কিন্তু একটা করে গ্রেড চেঞ্জ হচ্ছে। আমাদের কিন্তু ইন্টারমিডিয়েটে কেমন ছিল যে আহ 70 থেকে 79 পর্যন্ত, 70 থেকে 79 পর্যন্ত কিন্তু একটা গ্রেড ছিল 10 মার্কের জন্য। আর এখন কিন্তু প্রতি 5 মার্কে একটা করে গ্রেড চেঞ্জ হয়। তাহলে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা প্রশ্নে 1 মার্ক করেও বেশি পাও, 1 মার্ক করে বেশি পেলেও কিন্তু তোমার গ্রেড চেঞ্জ হয়ে যাবে, অন্যদের থেকে তোমার গ্রেড চেঞ্জ হয়ে যাবে। তো এখন কিন্তু ভালো করে পড়াশোনাটা করতে হবে। না হলে অনেকে কি করে, ওই যে সেকেন্ড টাইম প্রিপারেশন বা অন্যান্য কাজে দেখা যাচ্ছে যে সময় নষ্ট করে, শেষে এসে ধরা খায়। ঠিক আছে, এই প্রবলেমগুলো হবে। তো আমরা একদম বেসিক থেকে প্রথম থেকে শিখবো। যারা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড থাকবা তাদের জন্য কিন্তু আমাদের আলাদা কিছু বেসিক ক্লাস হবে, যাতে তারা তাদের বেসিকটা ডেভেলপমেন্ট করতে পারে। তাদের জন্য একদম বেসিক থেকে ক্লাস হবে, মানে একদম ওই 9-10-এর কিছু ক্লাস হবে তাদের, যারা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড। এটা আমরা পরবর্তীতে নিব, কিছুদিন পরে এটা নিব। আর আমরা সব ডিপার্টমেন্টের ক্লাস করাচ্ছি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স। আমাদের বিবিএ এর ক্লাস হবে, বিবিএস, এমবিএ, যারা যারা প্রফেশনাল সবার আলাদা আলাদা ব্যাচ আছে। ঠিক আছে, সবাই বেসিক থেকে ক্লাস শুরু করতে পারবে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, আমাদের অল সাবজেক্টই আমরা পড়াবো। মান্থলি ফি হচ্ছে 950 টাকা। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের যা দরকার আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যে ভাই আমার এটা দরকার। হ্যাঁ, নাম্বারটা সেভ করে নিতে পারো। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এখন আমরা চলে আসি যে আমরা আমাদের আরেকটা বিষয় বলি, যে আমাদের প্রতিটা সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা টিচার নিবে। এক সাবজেক্ট সব বিষয় পড়ানো, অনেক জায়গায় দেখবা একই একই সাবজেক্ট, মানে একই টিচার অনেকগুলো সাবজেক্ট পড়াচ্ছে। আমাদের সেরকম সিস্টেম না, আমাদের হচ্ছে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার। অ্যাকাউন্টিং একজন পড়াবে, ফিনান্স একজন টিচার পড়াবে, ইকোনমিক্স একজন পড়াবে, তারপরে কম্পিউটার একজন পড়াবে, ম্যানেজমেন্ট মার্কেটিং একজন পড়াবে, হিস্ট্রি একজন পড়াবে। প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার। তবে থিওরির সাবজেক্টগুলো অনেকে একজন টিচার দুইটা ক্লাস নিতে পারে। বাট ম্যাথ গুলো সব আলাদা আলাদা টিচার আমাদের ক্লাস নেয়। অর্থাৎ অ্যাকাউন্টিং একজন, ইকোনমিক্স একজন, ফিনান্স একজন, যাদের যেটা আছে সব আলাদা আলাদা টিচার ক্লাস নেয়। ইকোনমিক্স এর মধ্যেও কিন্তু তোমার চিত্র আছে, অঙ্ক আছে, এটাতেও কিন্তু অনেক পেইন দিবে। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে অনেকে ইকোনমিক্স পড়ে আসো নাই, তাদের জন্য একটু কষ্ট হবে। বাট এটা ভালো করে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমি তোমাদের যে ক্লাসটা নিব, অ্যাকাউন্টিং ক্লাসটা আমি নিই তোমাদের। অ্যাকাউন্টিং এ আমাদের মোটামুটি প্রায় 10টা চ্যাপ্টার শিখতে হবে। তো কোন 10টা চ্যাপ্টার আমরা শিখবো সেটার একটা লিস্ট আমি তোমাদেরকে করে দিচ্ছি। এটা চাইলে খাতায় লিখে নিতে পারো, অথবা চাইলে পরে নোট করে নিতে পারো। ঠিক আছে, কোন 10টা চ্যাপ্টার আমাদের পড়তেই হবে। আচ্ছা, প্রথম যেটা আমাদের শিখতে হবে, প্রথম চ্যাপ্টারে, বইয়ের প্রথম চ্যাপ্টারে কোনো অঙ্ক নাই, এটা হচ্ছে থিওরি। এটা আমাদের জাস্ট প্রশ্ন মুখস্থ করতে হবে, আর কিছু না। তারপর থেকে সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রথম চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। তারপরে আছে হচ্ছে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে হিসাব সমীকরণ, যেটা কিন্তু আমরা ইন্টারেও করেছি, এসএসসি তেও করেছি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা করে নাই, বা আর্টস ব্যাকগ্রাউন্ডটা করে নাই, কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডটা করেছো, হিসাব সমীকরণ যেটাকে বলে। আর 2 নম্বর হচ্ছে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, একই চ্যাপ্টারের মধ্যে। এটাও তোমরা কিন্তু আগে করেছো, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল। এরপরে আমাদের যে চ্যাপ্টার শিখতে হবে এটা হচ্ছে
অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল। এর মধ্যে আরো আছে ক্লোজিং জার্নাল, এরপরে রিভার্সিং, রিভার্সিং জার্নাল। এরপরে 4 নম্বরে শিখতে হবে আমাদের ওয়ার্কশিট। আগে ছিল কার্যপত্র, ওয়ার্কশিটের বাংলা হচ্ছে কার্যপত্র। এরপর আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মজুত পণ্যের হিসাব রক্ষণাবেক্ষণ। এই চ্যাপ্টারটা আমরা করেছি, এটা করেছি হলো ওই যে তোমার ক্রয় বই, বিক্রয় বই, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত, ওই ওই চ্যাপ্টারটা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ওই চ্যাপ্টারটা। এরপর আছে স্পেশাল জার্নাল, না ভুল বললাম, এই যে স্পেশাল জার্নালের মধ্যে আছে ওই যে ক্রয় ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, তারপরে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরির মধ্যে আছে ওই যে তোমার লিফো ফিফো, লিফো ফিফোর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরির মধ্যে আছে। এরপরে আছে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে, রেকটিফিকেশন ইরোর, এরপরে করতে হবে ব্যাংক রিকনসিলেশন, এটা আরেকটা নাম আছে কন্ট্রোল অফ ক্যাশ, এটাও করেছি আমরা। এরপরে শিখতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা রেশিও অ্যানালাইসিস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা রেশিও অ্যানালাইসিস, এই হচ্ছে 10টা চ্যাপ্টার। এর বাইরে যারা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তাদের আবার তোমার আরেকটা চ্যাপ্টার করতে হয়, সেটা হচ্ছে পার্টনারশিপ, পার্টনারশিপের একটা চ্যাপ্টার করতে হয়। এরপরে আরেকটা চ্যাপ্টার করতে হয় হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয়। তো ওগুলো, ওগুলো থেকে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের কিন্তু অ্যাকাউন্টিং ফিনান্সের জন্য এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো মার্ক করে দিয়েছি। তো এই চ্যাপ্টার গুলো শিখতে হবে আমাদের, প্রত্যেকটা ধরে ধরে শিখতে হবে। আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করবো আজকে অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং থিওরির জন্য আমরা আলাদা সাজেশন দিব, থিওরির জন্য আমরা আলাদা ক্লাস নিব। আমি অ্যাকাউন্টিং এর ম্যাথ গুলো করাবো, আর থিওরির জন্য আমাদের আরেকজন টিচার আছে, উনি আমাদেরকে থিওরি গুলো পড়াবে। কারণ থিওরি বাসায় পড়া হয় না, কেউ পড়ে না, দেখা যাচ্ছে বই কিনে রাখে আবার ঠিক মতো পড়াশোনা করে না। এই জন্য আমরা প্রথম থেকেই থিওরি গুলো তোমাদেরকে পড়াবো, যে আমরা চাই রেজাল্ট ভালো করাতে, যে একটা স্টুডেন্ট রেজাল্ট ভালো করুক, এটাই আমরা চাই। তো এই জন্য আমরা ম্যাথের পাশাপাশি থিওরি গুলোরও ক্লাস নিব। তো এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমি এখান থেকেই ক্লাস শুরু করব, এবং আগামী প্রথম 4-5টা ক্লাস আমি ফ্রি নিব। সো তোমাদের যে কোনো ফ্রেন্ডকে তোমরা ক্লাসে ইনভাইট করতে পারবা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশনের শীট, অ্যাকাউন্টিং ইকুয়েশনের শীট। এখান থেকে আমাদের শুরু করতে হবে। তার আগে এখানে বলো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড কেউ আছো কিনা তোমাদের মধ্যে? কেউ কি আছো সায়েন্স ব্যাকগ্রাউন্ড? জি ভাইয়া, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তুমি ভাইয়া সায়েন্স, আমি আছি সায়েন্স ব্যাকগ্রাউন্ড। দুজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, ঠিক আছে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু ক্লাস আমি আজকে দিয়ে দিব তোমাদেরকে, সেগুলো দেখবা। আর কয়েকদিন পরে আমি লাইভ ক্লাস নিব, ঠিক আছে। বাট কিছু রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, সেগুলো একটু দেখতে হবে। তারপরে আমি যখন লাইভ ক্লাস নিব তখন আমি বলে দিব যে কবে লাইভ ক্লাসটা হবে, তোমাদের জন্য স্পেশালি লাইভ ক্লাস নিব, ঠিক আছে। আচ্ছা, অঙ্কের শুরুতে আমি একটু বলি যে আমাদের অ্যাকাউন্টিং যে আমরা করব, অ্যাকাউন্টিং করতে গেলে সবার আগে জানতে হবে আসলে অ্যাকাউন্টিং জিনিসটা কি। তোমাদের মধ্যে কেউ বলতে পারবা যে অ্যাকাউন্টিং আসলে জিনিসটা কি? কে বলতে পারবা? কারো কোনো আইডিয়া আছে? হিসাব বিজ্ঞান কি? বাংলায় বলো, ইংলিশে বলতে হবে এরকম না। কে বলতে পারবা?
হিসাব বিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞানসম্মত তথ্য ব্যবস্থা প্রক্রিয়া যা হিসাবের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে সংশ্লিষ্ট সরবরাহকারীদের নিকট সরবরাহ করে। হুম, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর বলেছো। আর কেউ বলতে পারবা? আর কে বলতে পারবা, বলো। আরেকজন ট্রাই করি। আঁকবো। অনেকে কিন্তু কমার্সের আছো, তাহলে পারা উচিত। একজন মাত্র বলেছে, বাকিদেরও কিন্তু পারা উচিত। যা পারো, যতটুকু পারো, যে কি তোমার মতে কি। সায়েন্স বা আর্টস থেকে যারা আছো, তারা তারা কতটুকু জানো হিসাব বিজ্ঞান কি আসলে, তারা তাদের মতে হিসাব বিজ্ঞান কি, তোমার মতে কি, কি মনে হয় হিসাব বিজ্ঞান জিনিসটা কি? বলতে পারবা? ভর্তি তো হয়েছে হিসাব বিজ্ঞানে, তাহলে জিনিসটা কি? ভাইয়া কোন একটা প্রতিষ্ঠানে অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্ত করা বা লিপিবদ্ধ করে ফলাফল প্রকাশ করা। হ্যাঁ, সেটাও রাইট। আচ্ছা, মূলত হিসাব বিজ্ঞানের অনেক বিশারদগণ অনেক সংজ্ঞা দিয়েছেন, বইয়েও তুমি খুললে দেখবে এক এক বই এক এক রকম সংজ্ঞা আছে। মূল জিনিস হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন যে লেনদেন গুলো হয়, যেমন ব্যবসা মানেই তো লেনদেন, সেখানে তো কেনা বেচা থাকবেই। এই লেনদেন গুলো প্রথমে চিহ্নিতকরণ করতে হবে, যে আসলে এগুলো লেনদেন কিনা, এটা কি ধরনের লেনদেন, এটা চিহ্নিতকরণ করতে হবে। চিহ্নিতকরণ করার পরে এটা লিখতে হবে খাতায়। চিহ্নিতকরণ করার পরে এটা লিখতে হবে। তারপরে তথ্যগুলো লেখার পরে এগুলো সরবরাহ করতে হবে। ঠিক আছে? তো বইয়ের মধ্যে সুন্দর করে অনেক সংজ্ঞা দেওয়া আছে, যে কোনো একটা সংজ্ঞা তোমার যেটা সহজ মনে হয় সেটা মুখস্থ করে নিবা। কারণ পরীক্ষায় দেখা যাচ্ছে যে আসলে হিসাব বিজ্ঞান কি, যেহেতু তুমি হিসাব বিজ্ঞান পড়তেছো, তো সংজ্ঞাটা জানা বাধ্যতামূলক। তো যার যার বইয়ে যেই সংজ্ঞা আছে, যে কোনো একটা সংজ্ঞা পড়লেই হবে হিসাব বিজ্ঞান কি। আচ্ছা, এখন হিসাব বিজ্ঞানের এই প্রথম অধ্যায়ের আরো থিওরি আছে, এগুলো আমরা পরে তোমাদেরকে দিয়ে দিব। এখন আমি সরাসরি অঙ্কের চ্যাপ্টারটা শুরু করব। এইটার একটু বেসিক থেকে আমরা শুরু করবো, অ্যাকাউন্টিং। না, চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে হিসাব সমীকরণ। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণ চ্যাপ্টার করার আগে তোমাকে কিছু জিনিসের একটু বেসিক দরকার। সেই জিনিসটা আমি একটু দেখিয়ে দিই। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আচ্ছা, তো অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণ, আসলে এই হিসাব সমীকরণ চ্যাপ্টারে আমাদের আসলে কি কি করতে হবে। হিসাব সমীকরণ চ্যাপ্টারে আসলে এটা শিখেই বা কি হবে, এটার কি কি ধরনের অঙ্ক আছে, এই বিষয়গুলো আমাদের আসলে আগে জানতে হবে। যে হিসাব সমীকরণ চ্যাপ্টারে কি কি আছে, যেমন আমাদের যখন আমরা এসএসসি ইন্টারে পড়েছি, আমরা অনেক সূত্র মুখস্থ করেছি। আর আমাদের হিসাব বিজ্ঞানে একটাই সূত্র, সেটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই। এটা কি আমরা জানি? এ সমান সমান এল প্লাস ওই। সবাই তো জানি নিশ্চয় যে হিসাব বিজ্ঞানে একটা সূত্র, এ সমান সমান এল প্লাস ওই। তো এ মানে কি বলতো? কে বলতে পারবা এ মানে কি? অ্যাসেটস, এ মানে অ্যাসেট। অ্যাসেট, এল মানে কি? লাইবিলিটিস, লাইবিলিটিস, লাইবিলিটি। এ মানে অ্যাসেটস, এল মানে লাইবিলিটিস, আর ওই মানে কি? অনার্স ইকুইটি। ওনার সিকিউরিটি। ওনার্স ইকুইটি। তাহলে এ মানে অ্যাসেট, এল মানে লাইবিলিটিস, আর ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। ভেরি গুড। তাহলে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, এল মানে লাইবিলিটিস মানে দায়, আর ওই মানে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। সত্য। এই সব বিষয়গুলো আমাদের এই যে এই
এই ওয়ার্ড মিনিং এর শীটের মধ্যে দেওয়া আছে সবগুলো, এগুলো এখান থেকে পড়তে হবে। কোনগুলো লাইবিলিটিস, কোনগুলো, এগুলো এই শীট থেকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এ মানে স্যার, হচ্ছে বলো। শীটটা একটু গ্রুপে দিলে ভালো হবে স্যার। এক গ্রুপে দিয়ে দিব তো, অবশ্যই গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এ মানে হচ্ছে অ্যাসেটস, এল মানে হচ্ছে লাইবিলিটিস, আর ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। তাহলে এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে যে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তার মানে হলো অ্যাসেট যদি 100 টাকা হয়, তাহলে লাইবিলিটিস আর ওনার্স ইকুইটি, ধরো অ্যাসেট যদি আমাদের 100 টাকা হয়, তাহলে লাইবিলিটিস যদি 20 টাকা হয়, তাহলে ওনার্স ইকুইটি কত হবে বলো তো? 80 টাকা। 80 টাকা, কারণ আমাদের দুই পাশ সমান করতে হবে। অ্যাসেট যদি 100 টাকা হয়, লাইবিলিটিস যদি 20 টাকা হয়, ওনার্স ইকুইটি 80 টাকাই হবে, কারণ আমাদের দুই পাশ সমান করতে হবে, মাঝখানে সমান চিহ্ন আছে, দুই পাশ সমান করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে অ্যাসেটের নামগুলো আজকে মুখস্থ করে ফেলবা, 10টা অ্যাসেটের নাম, 5টা লাইবিলিটিস এর নাম, 5টা ওনার্স ইকুইটির নাম। তাহলে এগুলো তোমার হোমওয়ার্ক থাকবে, 10টা অ্যাসেট, 5টা লাইবিলিটিস, 5টা ওনার্স ইকুইটি। কোথায় পাবা? এই যে এই শীটের মধ্যে পাবা। এই শীটের মধ্যে এই যে অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট, চলতি সম্পদ, একটা স্থায়ী সম্পদ, একটা চলতি সম্পদ। তাহলে এখান থেকে 5-6টা স্থায়ী সম্পদ, এখান থেকে 5-6টা চলতি সম্পদ, তারপরে যে ইনকাম কোনগুলো, এক্সপেন্স কোনগুলো, হ্যাঁ, এগুলো এই শীট থেকে একটু মুখস্থ করে ফেলবা, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদেরকে একটু শিখাই দিই। মনে করো অঙ্ক করতে গেলে যেগুলো লাগবে, অ্যাকাউন্টিং চ্যাপ্টারে, এই অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারে আমাদের আসলে কি কি অঙ্ক শিখতে হবে সেটা একটু জানাটা জরুরি। ইকুয়েশন হচ্ছে, এই চ্যাপ্টারে আমরা 4 ধরনের ম্যাথ শিখবো। একটা হচ্ছে মিসিং অ্যামাউন্ট। মিসিং অ্যামাউন্ট, মিসিং অ্যামাউন্ট কি? মিসিং অ্যামাউন্ট হচ্ছে কোনো কিছু টাকা দেওয়া থাকবে না, সেটা আমাকে বের করতে হবে। যেমন এখানে প্রবলেম 1 যে অঙ্কটা আছে, দেখো প্রবলেম 1, দেখো কিছু কিছু জায়গায় হোয়াট চিহ্ন দেওয়া আছে, টাকা দেওয়া নেই। তার মানে কি, টাকাগুলো বের করতে হবে, এগুলোকে বলে মিসিং অ্যামাউন্টের অঙ্ক। এরপরে 2 নাম্বার, সার্ভিস কনসার্ন। সার্ভিস কনসার্ন মানে হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, অর্থাৎ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা সেবা দিয়ে থাকে, কেনা বেচা করে না। যেমন তোমার হলো সেলুন বা বিউটি পার্লার, এগুলো কিন্তু কেনা বেচা করে না, এগুলো হলো সেবা দিয়ে টাকা ইনকাম করে। তার মানে সেবামূলক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং ইকুয়েশন কেমন হবে? তারপরে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানকে বলে হচ্ছে ট্রেড বিজনেস অর্গানাইজেশন। ট্রেড বিজনেস, ট্রেড বিজনেস কনসার্ন। এরপরে 4 নম্বরে আছে হচ্ছে পাবলিক, পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি। এই হচ্ছে তোমার 4টা নিয়মের অঙ্ক পরীক্ষায় বেশি বেশি আসে। একটা মিসিং অ্যামাউন্ট, মানে টাকা দেওয়া থাকবে না, তোমার বের করতে হবে। একটা হলো সার্ভিস কনসার্ন, সেবামূলক প্রতিষ্ঠান। একটা হচ্ছে ট্রেড বিজনেস, মানে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, যেমন মুদি দোকানদার, এরা কেনা বেচা করে। আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড, যারা শেয়ার কেনা বেচা করে। এই 4টা নিয়মের অঙ্ক পরীক্ষায় আসতে পারে, এর বাইরে কোনো কিছু আসবে না। তাহলে আমরা যদি 4টা নিয়মই শিখে ফেলি, তাহলে আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারবো। তাহলে আমরা প্রথমে আজকে মিসিং অ্যামাউন্ট দিয়ে শুরু করব। আমরা মিসিং অ্যামাউন্ট দিয়ে শুরু করব প্রথম। তো মিসিং অ্যামাউন্ট অঙ্ক করতে গেলে তোমাকে আর একটা জিনিস জানতে হবে, সেটা আমি একটু বলে দিই। এখানে আমি একটু লিখে দিই। যেমন ধরো, মনে করো সেলস আমার ব্যবসা প্রতিষ্ঠানে, অর্থাৎ এই মাসে বিক্রি হয়েছে 50,000 টাকা। 50,000 টাকা বিক্রি হয়েছে। এর মধ্যে আমার কেনা দাম আছে, কেনা দামকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল্ড। কেনা দামকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। মানে আমি যে পণ্যটা বিক্রি করলাম, এটার কেনা দাম কত টাকা? মনে করো কেনা দাম হচ্ছে 15,000 টাকা। তাহলে কেনা দাম যদি 15,000 হয়, তাহলে আমার প্রফিট কত হবে বলো তো? কেনা দাম যদি 15,000 হয়, প্রফিট কত টাকা? 35,000। 35,000 টাকা। এটাকে বলে গ্রস প্রফিট, মোট মুনাফা। গ্রস প্রফিটের বাংলা হচ্ছে মোট মুনাফা। আমি বিক্রি করেছি 50,000, আর কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে কেনা দাম, মানে বিক্রিত পণ্যের ব্যয়। আমি যে পণ্যটা বিক্রি করলাম,
এটার জন্য আমার খরচ হয়েছিল কয় টাকা? বিক্রিত পণ্যের ব্যয় 15,000 টাকা, তাহলে আমার প্রফিট 35,000 টাকা। এই 35,000 প্রফিট থেকে যদি আমি আরো কিছু আনুষঙ্গিক খরচ বাদ দেই, যেমন আমি যদি অপারেটিং অপারেটিং এক্সপেন্স যদি বাদ দেই, অপারেটিং এক্সপেন্স মনে করো 10,000 টাকা, না 10,000 না, ধরলাম 5,000 টাকা। অপারেটিং এক্সপেন্স মানে পরিচালন ব্যয়। ব্যবসা পরিচালনা করতে টুকটাক অনেক ধরনের খরচ হয়, সেটাকে বলে পরিচালন, অপারেটিং এক্সপেন্স। যদি আমি অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করি, অপারেটিং এক্সপেন্স যদি আমি মাইনাস করে দেই, তাহলে একদম শেষে যেটা পাবো এটার নাম হচ্ছে নিট প্রফিট বা নিট অপারেটিং ইনকাম, 30,000 টাকা। তাহলে খেয়াল করো, সেলস থেকে যদি আমি কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দেই, সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দেই তাহলে পাবো গ্রস প্রফিট। আর গ্রস প্রফিট থেকে যদি অপারেটিং এক্সপেন্স বাদ দেই তাহলে পাবো নিট প্রফিট। অপারেটিং এক্সপেন্স মানে বলেছি পরিচালন ব্যয়। এখন তোমাকে এইখানে মিসিং অ্যামাউন্ট দিবে কিভাবে বলো? তোমাকে মিসিং অ্যামাউন্ট দিবে, এই কস্ট অফ গুডস সোল্ডের টাকাটা দেওয়া থাকবে না, হোয়াট চিহ্ন দেওয়া থাকবে এই জায়গাটায়। তাহলে এখন বলো তো এই কস্ট অফ গুডস সোল্ড আমি কিভাবে বের করব? সেলস মাইনাস গ্রোস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকবে না, তখন আমি কি করবো জানো? এই সেলস এর টাকা থেকে এই গ্রস প্রফিটের গ্রোস টাকা বিয়োগ করব, তাহলে আমি এইখানে কস্ট অফ গুডস সোল্ড এর টাকাটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমাকে বলো, যদি গ্রস প্রফিট না দেওয়া থাকে তাহলে কিভাবে বের করব? ধরো গ্রস প্রফিটটা দেওয়া নেই, হোয়াট চিহ্ন দেওয়া আছে, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস থেকে এই কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করবো, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই তো গ্রস প্রফিট পাবো। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, যদি আমাদের অপারেটিং এক্সপেন্স না দেওয়া থাকে, ধরো অপারেটিং দেওয়া নাই, তাহলে অপারেটিং কিভাবে পাবো? গ্রোস প্রফিট মাইনাস নেট প্রফিট। তখন আমরা গ্রস প্রফিট থেকে নিট প্রফিটটা বিয়োগ করে দিব। এবার তুমি যে বলতেছো তুমি বলবা না, এবার অন্যরা বলবে। আমাকে এবার বলো তো দেখি কে পারো। যদি সেলস দেওয়া না থাকে তাহলে সেলস কিভাবে বের করব? দেখি কে বলতে পারো। যে বলছিলে সে বাদে, হ্যাঁ, অন্যরা কেউ একজন ট্রাই করো। সেলস যদি দেওয়া না থাকে তাহলে সেলস কিভাবে বের করব? কে পারবা? কস্ট অফ গুডস সোল্ড এর সাথে গুডস প্রফিট যোগ করতে হবে। ভেরি গুড, উম্মে হানি খুব সুন্দর বলেছে। কস্ট অফ গুডস সোল্ড আর গ্রস প্রফিট এই দুইটা যোগ করলে আমরা সেলস পেয়ে যাব। এই দুইটা যোগ করলে আমরা সেলস পেয়ে যাব। ভেরি গুড। তাহলে এই যে ফরম্যাটটা তোমরা শিখলে মিসিং অ্যামাউন্টের, চলো এই ফরম্যাটে একটা অঙ্ক শিখে ফেলি। এই যে প্রবলেম 1, এই যে তার আগে লেখা আছে মিসিং অ্যামাউন্ট, এগুলো মিসিং অ্যামাউন্টের অঙ্ক। বলছে প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পোনেন্টস ইন মুনিমস কোম্পানি। বলছে মুনিমস কোম্পানি ইনকাম স্টেটমেন্ট, মুনিমস কোম্পানির একটা আয় ব্যয় বিবরণী দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে আয় ব্যয় বিবরণী, প্রেজেন্টেড বিলো মানে নিচে দেওয়া হয়েছে। তাহলে নিচে মুনিমস কোম্পানির একটা আয় ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট, এই নিচের অ্যামাউন্ট গুলো বের করো। উপরে হেডিং দেখো সেলস দেওয়া আছে, সেলস মানে হচ্ছে বিক্রয়, কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়, গ্রস প্রফিট মানে হচ্ছে মোট মুনাফা, অপারেটিং এক্সপেন্স মানে পরিচালন ব্যয়, আর নিট ইনকাম মানে নিট মুনাফা। এই তথ্যগুলো উপরে হেডিং এ দেওয়া আছে। এখানে রোমান সংখ্যায় 1 2 3 তিনটা অঙ্ক দেওয়া। 1 নম্বরে বলেছে সেলস 75,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড আমরা জানি না, কিন্তু গ্রস প্রফিট 28,000 টাকা। তাহলে আমরা যে ফরম্যাটটা শিখলাম একটু আগে, সেই ফরম্যাট অনুসারে যদি কস্ট অফ গুডস সোল্ড না দেওয়া থাকে, সেই ফরম্যাট অনুসারে যদি কস্ট অফ গুডস সোল্ড না দেওয়া থাকে তাহলে কিভাবে বের করতে হয় কস্ট অফ গুডস সোল্ড? আমরা মাত্র যে ফরম্যাটটা শিখলাম, সেল মাইনাস গ্রস সেল প্রফিট। মাইনাস গ্রোস প্রফিট। হ্যাঁ, এই সেলস থেকে আমি গ্রস প্রফিট মাইনাস করব, তাহলে আমি মাঝখানের কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। তাহলে আমি নিচে লিখবো উই নো কস্ট অফ গুডস সোল্ড সমান সমান সেলস মাইনাস গ্রস প্রফিট। এই দেখো নিচে লিখে দিয়েছি, উই নো কস্ট অফ গুডস সোল্ড সমান সমান সেলস মাইনাস গ্রস। তাহলে সেলস হচ্ছে 75,000, গ্রস প্রফিট 28,000, তাহলে 47,000। এবার দেখো, তাহলে গ্রস প্রফিট, এবার অপারেটিংটা দেওয়া নেই কিন্তু নিট ইনকাম দেওয়া আছে। তাহলে অপারেটিং পরিচালন ব্যয় দেওয়া নাই, তাহলে আমাদের এই ফরম্যাট অনুসারে অপারেটিং দেওয়া না থাকলে এটা কেমনে বের হয়? গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। গ্রস প্রফিট থেকে আমরা নিট প্রফিট বা নিট ইনকাম বিয়োগ করে দেই, তাই না? তাহলে এখানেও আমরা গ্রস প্রফিট 28,000, এখান থেকে আমরা নিট ইনকামটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা লিখবো কি, যে অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রস প্রফিট মাইনাস নিট ইনকাম। তাহলে বিয়োগ করে দাও 17,200।
বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো তোমরা এটা? জি স্যার। আচ্ছা, জি ভাইয়া। পরেরটা 2 নাম্বারটা দেখো। এখানে সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, কিন্তু গ্রস প্রফিটটা দেওয়া নাই। তাহলে আমাদের ফরম্যাট অনুসারে গ্রস প্রফিটটা কিভাবে বের করব? কিভাবে বের করবো গ্রস স্যার প্রফিট? মাইনাস কস্ট অফ গুড সোল্ড। হ্যাঁ, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো, অর্থাৎ 1,08,000 থেকে 70,000 বাদ দিব। তাহলে আমরা এই যে লিখেছি গ্রস প্রফিট সমান সমান সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, বিয়োগ করে দাও 38,000 টাকা। এবার দেখো, তাহলে গ্রস প্রফিট আমরা পেয়ে গেলাম 38,000 টাকা। এখন পরেরটা দেওয়া নেই, অপারেটিং এক্সপেন্স দেওয়া নেই, কিন্তু নিট ইনকাম দেওয়া আছে। তাহলে অপারেটিং কিভাবে বের হবে? স্যার গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। গ্রস প্রফিট থেকে লাস্টে নিট ইনকামটা বিয়োগ করে দিব। এই যে দেখো, গ্রস প্রফিট আমাদের অপারেটিং যদি না দেওয়া থাকে, তাহলে গ্রস প্রফিট থেকে আমরা এই নিট প্রফিটটা বিয়োগ করে দেবো, তাহলে বের হয়ে যাবে। আবার 3 নাম্বারটায় দেখো, সেলসই দেওয়া নাই। তাহলে ওই যে তখন বলেছিলে উম্মে হানি, সেলস দেওয়া না থাকলে কি করব? কস্ট অফ গুডস সোল্ড আর গ্রস প্রফিট এই দুইটা যোগ করে দিব, এই দুইটা যোগ করলে সেলস পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখেছি সেলস সমান সমান কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট, যোগ করে দাও তাহলে হয়ে যাবে। আর একদম লাস্টেরটা বলেছে যে নিট ইনকাম কত হবে। তাহলে নিট ইনকাম কেমনে বের করে? আমাদের এই যে নিট প্রফিট বের করা শিখাইছি তোমাকে এই ফরম্যাটে। নিট প্রফিট আমরা কেমনে বের করব? এই যে গ্রস প্রফিট থেকে অপারেটিং বিয়োগ করলে নিট ইনকাম পেয়ে যাবে। তো আমরা এখানে গ্রস প্রফিট থেকে অপারেটিংটা মাইনাস করে দিব। তাহলে দেখো, লিখবো যে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং নেট ইনকাম। এরপরে আমরা সুন্দর করে ফরম্যাটটা করে যেখানে যেখানে হোয়াট চিহ্ন ছিল সেখানে সেখানে অ্যামাউন্ট গুলো বসাই দিব, সেখানে অ্যামাউন্ট গুলো আমরা বসাই দিব। তোমরা পরীক্ষার হলে চাইলে নীল পেন দিয়ে বসাই দিতে পারো। ঠিক আছে? তাহলে কি বুঝতে পেরেছো প্রবলেম 1, মিসিং অ্যামাউন্টের? জি স্যার। জি জি স্যার। ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই মিসিং অ্যামাউন্টের একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা বাসায় করে ফেলবা। অঙ্কটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি দিচ্ছি তোমাদেরকে। 21 নাম্বার, প্রবলেম 21, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই মিসিং অ্যামাউন্টের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা বাসা থেকে করতে হবে। আর ওয়ার্ড মিনিং এর শীটটা ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? ওয়ার্ড মিনিং যেটা দিয়েছি, ওয়ার্ড মিনিং এর শীটটা ভালো করে মুখস্থ করে ফেলবা, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস ছিল, সেহেতু প্রথম ক্লাস তোমরা ভিডিওটা আবার দেখে নিবা। ঠিক আছে? ভিডিওটা বারবার দেখে নিবা, যারা যারা বুঝতে পারোনি ভিডিওটা আবার একটু দেখে নিবা, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু বলেছি যে নতুন ব্যাচের জন্য আমাদের কয়েকটা ক্লাস ফ্রি থাকবে, তো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আহ, তাদেরকে ইনভাইট করতে পারো। আমাদের যেই মেসেঞ্জার গ্রুপটা আছে, প্রয়োজনে সেখানেও অ্যাড দিতে পারো, ওইখানেও তুমি অ্যাড দিতে পারো। তো তাদেরকে ইনভাইট করতে পারো। এবং আজকের ভিডিওটা এটা পাবলিকলি আমি গ্রুপে পোস্ট করে দিব, তোমাদের গ্রুপেও তো দিব, পাবলিকলিও দিব এই ভিডিওটা। তো তোমরা লিঙ্ক শেয়ার করতে পারবা। তোমাদের প্রাইভেট গ্রুপে লিঙ্ক শেয়ার করতে পারবে না, শেয়ার করলে ওইখানে কেউ অ্যাড হইতে পারবে না। কিন্তু পাবলিক গ্রুপে যেটা দেওয়া হবে বা আমাদের ইউটিউব চ্যানেলে যেটা দেওয়া হবে, ওইখান থেকে তুমি চাইলে লিঙ্কটা শেয়ার করে দিতে পারবা। ঠিক আছে? তো ওইটা লিঙ্ক শেয়ার করে দিও, এবং তোমাদের কলেজের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানেও শেয়ার করে দিতে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে আসসালামু আলাইকুম স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমি নতুন ফার্স্ট ইয়ারদের ক্লাসটা শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নো। ঠিক আছে, যে কোনো প্রবলেম হলে আমাকে ওই যে মেসেঞ্জার যেটা দিয়েছি ওইখানে নক দিলে হবে, বা হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। ঠিক আছে? তোমাদের আর একটা ক্লাস আছে 10টা থেকে, ওইটাই জয়েন করো। হ্যাঁ, আইডি পাসওয়ার্ড দেখো দেওয়া আছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওল্ড ফার্স্ট ইয়ার যারা আছো, হ্যাঁ আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি, তারপরে জয়েন করো ওল্ড ফার্স্ট ইয়ার। আচ্ছা, না তোমরা তো জয়েন করেই ফেলেছো, আর ডিসকানেক্ট করে কি করবা? আচ্ছা, না ডিসকানেক্ট করে দিই, নতুন করে জয়েন করি।